হ্যালো ফ্রেন্ডস, ট্রাভেল উইথ ব্রাদার এই চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা তোমাদের দর্শন করাবো গঙ্গা নদীর তীরে হালি শহরে অবস্থিত সাধক রামপ্রসাদের জন্মভিটে। এই ভিডিওতে দেখাবো তোমরা এখানে কিভাবে আসবে, কিভাবে পুজো দেবে, কিভাবে ভোগ প্রসাদ পাবে। এই সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি তোমাদের সামনে উপস্থাপন করব। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। এই মন্দিরে আসতে হলে প্রথমে তোমাদের শিয়ালদাহ থেকে শান্তিপুর, রানাঘাট, কল্যাণী এবং গেদে এই সমস্ত ট্রেন ধরে তোমাদের আসতে হবে এই হালিশহর স্টেশনে। এরপর এই স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে এসে তোমাদের এই রাস্তা ধরে কিছুটা হাঁটতে হবে। কিছুটা হেঁটে এলে তোমরা এখানে একটি টোটো স্ট্যান্ড দেখতে পাবে। এখান থেকে টোটো অথবা অটো করে তোমাদের যেতে হবে রামপ্রসাদের মন্দিরে। স্টেশন থেকে রামপ্রসাদের মন্দিরে টোটোতে যেতে ভাড়া নেওয়া হয় জনপ্রতি 15 টাকা এবং সময় লাগে 10 থেকে 15 মিনিট মতো। অবশেষে আমরা এখন চলে এসেছি সাধক রামপ্রসাদের জন্মভিটের সামনে। এটি হলো মন্দিরের ভিতর প্রবেশ করার প্রধান প্রবেশদ্বার। এই মন্দির প্রবেশদ্বারের উল্টো দিকে রয়েছে প্রচুর পুজো সামগ্রীর দোকান। তোমরা যদি এখানে এসে পুজো দিতে চাও তবে তোমাদের এখান থেকে পুজোর ডালাটি সংগ্রহ করে নিতে হবে। এখানে 51 টাকা, 100 টাকা বিভিন্ন রকমের ডালা রয়েছে। এছাড়া তোমরা যদি এখানে এসে ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও তাহলে এখান থেকেও তোমরা ভোগের কুপনটি সংগ্রহ করে নিতে পারো। এখানে ভোগ প্রসাদের কুপন মূল্য 60 টাকা। আমরা এবার সাধক রামপ্রসাদের বসতভিটার মূল প্রবেশদ্বার দিয়ে এই মন্দিরের ভিতর প্রবেশ করলাম। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলায় হালি শহরের তান্ত্রিক বৈদ্য ব্রাহ্মণ পরিবারে রামপ্রসাদ সেনের জন্ম হয়। তার জন্মের প্রকৃত তারিখটি জানা যায়নি, তবে বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে অনুমান করা হয় যে তার জন্ম 1718 বা 1723 সালে হয়েছে। তার পিতা রামরাম সেন ছিলেন একজন আয়ুর্বেদিক ডাক্তার এবং সংস্কৃত পণ্ডিত। রামপ্রসাদের মা ছিলেন সিদ্ধেশ্বরী দেবী, রামরামের দ্বিতীয় স্ত্রী। ছোটবেলায় রামপ্রসাদকে একটি সংস্কৃত টোলে পাঠানো হয়েছিল শিক্ষা গ্রহণের জন্য। সেখানে ব্যাকরণ, সাহিত্য, ফার্সি এবং হিন্দি শিখেছিলেন। রামরাম আসলে চেয়েছিলেন তার ছেলে তার পেশায় আসবে, কিন্তু রামপ্রসাদ তার ব্যবহারিক সাধনায় কোনো আগ্রহ দেখাননি। তিনি বড় হবার সাথে সাথে তার আধ্যাত্মিকতার প্রবণতা তার বাবা মাকে অনেক উদ্বেগের সৃষ্টি করেছিল। রামপ্রসাদ দেবী কালীর একনিষ্ঠ ভক্ত ছিলেন। তিনি মায়ের কঠোর সাধনায় মগ্ন থাকতেন। এই মন্দিরে প্রবেশ করেই তোমরা সামনে দেখতে পাবে সুন্দরভাবে বাঁধানো একটি তুলসী মঞ্চ রয়েছে।
এই যে বটবৃক্ষটি তোমরা দেখছো, এটি বহু প্রাচীন পঞ্চবটির বটবৃক্ষের একটি শাখা। বাইরে এসে বটবৃক্ষের রূপ নিয়েছে, যার গোড়াটি সুন্দরভাবে মার্বেল পাথর দ্বারা বাঁধানো হয়েছে। দর্শনার্থীরা এখানে সিঁদুর দিয়ে তাদের ভক্তি নিবেদন করে থাকে। এটি হলো পঞ্চবটির আসন। এই পঞ্চবটির আসনে বসে সাধক রামপ্রসাদ মায়ের সাধনা করতেন। এই পঞ্চবটি তান্ত্রিক প্রথা অনুযায়ী তন্ত্র সাধনার আদর্শ ও পবিত্র স্থান। এখানে 5টি বৃক্ষ যেমন বট, বেল, আমলকি, অশোক এবং অশ্বত্থ এই বৃক্ষের সম্মিলিত রূপ। এছাড়া এই পঞ্চবটির মধ্যে রয়েছে একটি পঞ্চমুণ্ডির আসন। 5টি মুন্ডু দিয়ে একটি বেদি করে এই আসনটি তৈরি করা হয়েছে, যেমন সাপ, ব্যাং, খরগোশ, শৃগাল ও মানুষের করটি দ্বারা সৃষ্ট এই আসন। লোকবিশ্বাস অনুযায়ী সাধক রামপ্রসাদ এই পঞ্চমুণ্ডির আসনে বসে সাধনার দ্বারা দেবী আদ্যা শক্তি মহামায়ার দর্শন লাভ করেছিলেন। এখন যে মন্দিরটি তোমরা দেখছো, এটি একসময় রামপ্রসাদের জন্মভিটে ছিল। বর্তমানে এখন এটি মন্দিরে পরিণত হয়েছে। সামনেই রয়েছে বড় একটি নাট মন্দির এবং তারপরে রয়েছে সাধক রামপ্রসাদের আরাধ্য মা ব্রহ্মময়ী কালীর বিগ্রহ। বন্ধুরা, এই মন্দিরের ভিতরে ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তাই তোমাদের এই মন্দিরের ভিতরে মায়ের বিগ্রহটি দর্শন করাতে পারলাম না। এই মন্দিরের পাশে রয়েছে একটি পুকুর। সাধক রামপ্রসাদ এই পুকুরে প্রতিদিন স্নান করে মায়ের পুজো করতেন। এই পুকুরটিকে খুব সুন্দরভাবে বাঁধিয়ে রাখা হয়েছে। আমরা এখন চলে এসেছি রামপ্রসাদের স্নানের ঘাটের সামনে। ঘাটের প্রবেশের মুখে রয়েছে একটি সুন্দর তোরণ। এখানে সাধক রামপ্রসাদ মাকে মাথায় নিয়ে গঙ্গার জলে দাঁড়িয়ে আছে। এই চিত্রটি খুব সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে।
প্রথম জীবনে রামপ্রসাদ বেশ কিছুদিন কলকাতায় দুর্গাচরণ মিত্রের কাছারিতে হিসাবের কাজ করতেন, কিন্তু হিসাবের খাতায় লিখতে লাগলেন একের পর এক শ্যামাসঙ্গীত। কাছারির অন্যান্য সদস্যরা অভিযোগ জানালেন দুর্গাচরণকে, কিন্তু সকলকে অবাক করে দিয়ে মিত্রমশাই কেরানির কাছ থেকে মুক্তি দিলেন রামপ্রসাদকে, সঙ্গে দিতে লাগলেন ভাতা। হালিশহরে ফিরে পঞ্চবটির আসনে শুরু হলো মায়ের আরাধনা আর একের পর এক শ্যামাসঙ্গীত রচনা। তার গানে মুগ্ধ হয়ে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র তাকে সভাকবি করতে চাইলেন, কিন্তু রাজার সভায় বিশেষ আগ্রহ ছিল না রামপ্রসাদ সেনের। রাজা কৃষ্ণচন্দ্র রামপ্রসাদের উপর খুশি হয়ে 100 একর করমুক্ত জমি দিয়েছিলেন। রামপ্রসাদের মৃত্যু নিয়ে একটি কিংবদন্তি প্রচলিত আছে। রামপ্রসাদ প্রতি বছর দীপান্বিতা অমাবস্যায় কালী পুজো করতেন। একদিন সারা রাত পুজো করে সকালে কালী প্রতিমা মাথায় নিয়ে বিসর্জনের পথে যাত্রা করেন। ভক্তগণ তার পিছন পিছন এই বিসর্জনের শোভাযাত্রা অনুসরণ করেছিল। শ্যামাসঙ্গীত গাইতে গাইতে মায়ের বিগ্রহটি বিসর্জনের সাথে সাথে এই গঙ্গার জলে অবগাহন করেন রামপ্রসাদ। প্রতিমা বিসর্জনের সঙ্গে সঙ্গে তিনি দেহত্যাগ করেন। সেই জন্য সকল দর্শনার্থীদের কাছে এই গঙ্গার ঘাট একটি পবিত্র পুণ্যস্থান। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পরবর্তীতে আরও একটা নতুন ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব। আজকের মতো চলি বন্ধুরা, সবাই ভালো থেকো। নমস্কার।